হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন একটা ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো মিনিমাম ট্যাক্স নিয়ে বা ন্যূনতম কর নিয়ে। বাংলাদেশের কোনো ব্যক্তি বা কোম্পানি বা অন্য কোনো করদাতার কর দায় মানে ট্যাক্স পেইবল ডিটারমাইন করার ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার যদি মিনিমাম ট্যাক্স নিয়ে কনফিউশন থাকে তাহলে আপনি ইনকাম ট্যাক্স লায়াবিলিটি সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন না, যা তদুপরি আপনার ইনকাম ট্যাক্স কমপ্লায়েন্সের উপর ইমপ্যাক্ট ফেলবে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশে কয় ধরনের মিনিমাম ট্যাক্স আছে এবং সেগুলো কিভাবে প্রয়োগ হয়। এছাড়াও আমরা জানার চেষ্টা করব কখন মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় এবং এই যে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লাই হয় তার রেফারেন্স বা কী বা এই রেফারেন্সগুলো কোথায় দেওয়া আছে। এর পাশাপাশি আমরা আরও জানার চেষ্টা করব বাংলাদেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে টিডিএস এবং টিসিএস এর কোন কোন সেকশনগুলো মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে। তো আমরা আমাদের এই ভিডিওটাকে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল সহ সাজানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। মেন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আপনারা অনেকে হয়তো বা জানেন আমার নামে একটা ওয়েবসাইট আছে। আপনি জাস্ট সিএ রিফোন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যে সাইটটা আসবে সিএ রিফোন হোম লিখে এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি যদি এখানে দেখি এখানে ইনকাম ট্যাক্স একটা ক্যাটাগরি আছে, ভ্যাট একটা ক্যাটাগরি আছে, কাস্টমস একটা ক্যাটাগরি আছে এবং ব্লগ একটা ক্যাটাগরি আছে। আমি যদি শুরুতে ব্লগ নিয়ে বলি, আমি সাধারণত আসলে ইনকাম ট্যাক্স বা ভ্যাট নিয়ে কাজ করতে খুব চয়েস করি। তো আমার যে যতটুকু নলেজ আছে ওই নলেজের পার্সপেক্টিভ থেকে আমি সাধারণত বিভিন্ন লেখা প্রকাশ করে থাকি, সেটা আপনি এই ব্লগ সেকশনে পাবেন। আর কাস্টমসে যদি আপনি ক্লিক করেন কাস্টমস সেকশনটা ওপেন হবে। এখানে মূলত আপনি বাংলাদেশ কাস্টমস অ্যাক্ট 2023 এটা পাবেন। বাংলাদেশ কাস্টমস অ্যাক্ট 2023-এর প্রথম তফসিল আছে, দ্বিতীয় তফসিল আছে এবং আপনি বাংলাদেশের যে ডিউটি ক্যালকুলেটর, হ্যাঁ আপনি মানে কোন কোন এইচএস কোড অনুসারে ডিউটি কেমন হবে সেটা এখানে পাবেন। অপারেটিভ ট্যারিফের ডিটেলস দেওয়া আছে আর বাংলাদেশ কাস্টমস শিডিউল মানে ন্যাশনাল ট্যারিফ যেটা সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনার যদি কাস্টমস রিলেটেড কোনো কিছু জানার দরকার হয় তাহলে আপনি এখানে এসে সেটা দেখে নিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে কাস্টমস অ্যাক্ট 2023, এটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2024 পর্যন্ত আপডেট করা আছে। আমরা যদি এখন ব্যাট সেকশনে ক্লিক করি, সো ভ্যাট সেকশনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখেন মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট আইন যেটা সেটা দেওয়া আছে এবং ভ্যাট আইনের ইংরেজি একটা ভার্সন দেওয়া আছে। যদি এটা ডিটেলসটা নিয়ে আমি কাজ করতেছি এখন, শুধুমাত্র এটা সামারিটা দেওয়া আছে। এছাড়াও ভ্যাট বিধিমালা 2016 অর্থাৎ মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা 2016টা এখানে দেওয়া আছে। আপনি উচ্চ মূল্য সংযোজন করের যে অর্থাৎ বিডিএস রুলসগুলো এখানে দেওয়া আছে। ভ্যাটের তফসিলগুলো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তফসিল দেওয়া আছে। ভ্যাটের এসআরও এখন পর্যন্ত ভ্যাট আইনে যতগুলো এসআরও আছে সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে। আপনি ভ্যাটের সাধারণ আদেশগুলো এখানে পাবেন এবং ডেফিনেশন অফ সার্ভিস অর্থাৎ 186 নাম্বার এসআরওটা আপনি এখানে পাবেন। ভ্যাটের কিছু ফর্ম এখানে দেওয়া আছে এবং এর পাশাপাশি আপনার ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন কাদের জন্য অ্যাপ্লিকেবল এটা নিয়ে এখানে ডিটেলস দেওয়া আছে। আপনারা জানেন এই রিলেটেড একটা কি আছে, জেনারেল অর্ডার আছে, ওই ডিটেলসটা এখানে দেওয়া আছে এবং ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং সেবার ডিটেলসটা এখানে দেওয়া আছে। কারণ প্রতি বছর ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং সেবা নিয়ে বিভিন্ন এসআরও আসে, ওই এসআরওগুলো মূলত এখানে দেওয়া আছে। আরেকটা কথা হচ্ছে এখানে যত কিছু আছে সব কিছু কিন্তু আপডেটেড অর্থাৎ ফাইন্যান্স অ্যাক্ট 2024 পর্যন্ত আপডেটেড করা আছে। আমি যদি এখন ইনকাম ট্যাক্স সেকশনে ক্লিক করি, সো ইনকাম ট্যাক্স সেকশনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখেন আয়কর আইন 2023 দেওয়া আছে এবং সেটার ইংরেজি এবং বাংলা দুইটাই দেওয়া আছে এবং ইনকাম ট্যাক্স শিডিউল দেওয়া আছে অর্থাৎ তফসিল সমূহ এটা দেওয়া আছে। টিডিএস রুলস আপনারা জানেন আমাদের দেশে টিডিএস এর রুলস অ্যাপ্লিকেবল অর্থাৎ উৎস কর বিধিমালা সেটা এখানে দেওয়া আছে। ইনকাম ট্যাক্স এসআরও এখন পর্যন্ত ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 দিনে যত ধরনের এসআরও ইস্যু হয়েছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া আমাদের দেশে বর্তমানে অ্যাপ্লিকেবল ডিটিএগুলো ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। ইনকাম ট্যাক্স ক্ল্যারিফিকেশন যত ধরনের ক্ল্যারিফিকেশন এনবিআর থেকে ইস্যু হয়েছে যতগুলো আমি কালেক্ট করতে পেরেছি এখানে দিয়ে রেখেছি, আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। এছাড়া ইনকাম ট্যাক্স নির্দেশিকা ইনকাম ট্যাক্স পরিপত্র দেওয়া আছে আর ইনকাম ট্যাক্সের কিছু ফর্ম দেওয়া আছে। এর বাইরেও কিছু ইনকাম ট্যাক্সের আদার ইম্পর্টেন্ট কিছু রেফারেন্স দেওয়া আছে। সো আপনার প্রয়োজন মনে হলে আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। আর আয়কর আইন 2023 যেটা এটা ফাইন্যান্স অ্যাক্ট 2024 যে মোস্ট রিসেন্ট যে চেঞ্জেসগুলো আসছে ওই চেঞ্জেসগুলো সহই কিন্তু দেওয়া আছে। আমি যদি এটা ওপেন করি, কারণ আজকের আমাদের আলোচনায় এই জিনিসটা খুবই দরকার হবে, আমি এটা ওপেন করে রাখলাম। সো কারণ আজকে আমরা বিভিন্ন সেকশন নিয়ে যখন কথা বলবো সেখান থেকে আমি এই সেকশনটা দেখাইতে পারবো। আর একটা কথা বলি, এখানে দেখেন বাই ডিফল্ট এখানে 10টা সেকশন শো করে। আপনি জাস্ট এখানে এসে যদি 100 ক্লিক করেন তাহলে 100টা সেকশন শো হবে এবং আপনার যে রিলিভেন্ট যে সেকশনটা আপনার দরকার ওই সেকশনে ক্লিক করলে ওই রেসপেক্টিভ সেকশনটা আপনার সামনে ওপেন হবে। চলুন আমরা মেইন ভিডিওতে যাই।
সো যে জিনিসটা বললাম, আজকে আমরা মিনিমাম ট্যাক্স নিয়ে কথা বলবো। সো প্রথমেই যে কোশ্চেনটা আপনাদের মনের মধ্যে বা আমার মনের মধ্যে আসতেছে সেটা হচ্ছে আসলে মিনিমাম ট্যাক্সটা কি। সো আমরা যদি মিনিমাম ট্যাক্সটা কি জানার চেষ্টা করি, দেখেন মিনিমাম ট্যাক্সটা হচ্ছে একটা ন্যূনতম কর। হ্যাঁ, বাংলায় যদি বলি ন্যূনতম কর, ন্যূনতম কর হলো সেই সর্বনিম্ন পরিমাণ কর যা নির্দিষ্ট পরিস্থিতিতে একজন করদাতাকে বাধ্যতামূলকভাবে বা আবশ্যিকভাবে সরকারকে প্রদান করতে হয়। তাহলে দেখেন এই ডেফিনেশনটা যদি আমরা দেখি, এই ডেফিনেশনের থেকে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারি যে মিনিমাম ট্যাক্স হচ্ছে সর্বনিম্ন পরিমাণ কর, মানে এই করটা আপনার একদম লোয়ার লেভেলটা ডিটারমাইন করে দিয়েছে, অর্থাৎ আপনার বা আমার করের পরিমাণ এর থেকে নিচে কখনো নামতে পারবে না। সো দিস ইজ দ্য ভেরি লোয়েস্ট লেভেল অফ দ্য ট্যাক্স অ্যামাউন্ট। দেখেন সেকেন্ড কন্ডিশনটা যদি বলি নির্দিষ্ট পরিস্থিতিতে, তার মানে এটা একটা স্পেসিফিক কন্ডিশনের কথা বলতেছে। কোনো স্পেসিফিক কন্ডিশন কেউ যদি ফুলফিল করতে পারে বা ফুলফিল করে তখনই তার মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ হবে না। তার মানে এটা কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এটা কিছু কন্ডিশনের উপর নির্ভর করবে। ওই কন্ডিশনগুলো ফুলফিল করলে তখনই হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্সটা দেওয়া লাগবে। দেখেন এর পরের কন্ডিশনটা হচ্ছে এটা একটা কম্পালসারি পেমেন্ট, বাধ্যতামূলকভাবে পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে জিনিসটা এরকম, আমরা একটু পরে ডিটেলস যখন আলোচনা করব তখন দেখবেন অনেক অর্গানাইজেশন থাকবে যাদের হচ্ছে প্রফিট হোক, লস হোক, বা তাদের রেভিনিউ নাই থাকতে পারে, বা এমন হইতে পারে তারা বিজনেসের কোনো ইনকাম নাই বা কমার্শিয়াল অপারেশন শুরু করে নাই, তাও দেখা যাচ্ছে যে তাকে একটা মিনিমাম ট্যাক্স পেমেন্ট করা লাগবে। তার মানে দিস ইজ দ্য সামথিং পেমেন্ট যেটা আপনাকে কম্পালসারিলি করতেই হবে, আবশ্যিকভাবে করতে হবে। সো আমরা যদি মিনিমাম ট্যাক্সের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে সামারি করি, সেটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ কর যেটা একটা নির্দিষ্ট কন্ডিশন মিট আপ করার পরে করদাতাকে পেমেন্ট করতে হয় এবং বাধ্যতামূলকভাবে যেটা পেমেন্ট করতে হয়। সো এটাই হচ্ছে মিনিমাম ট্যাক্সের আমি যদি বলি ক্যারেক্টারিস্টিক্স। সো এখন যদি আমরা কথা বলার চেষ্টা করি আমাদের দেশে বর্তমানে কয় ধরনের মিনিমাম ট্যাক্স ইন ইফেক্ট আছে বা অ্যাপ্লিকেবল আছে, সেক্ষেত্রে প্রথম যে মিনিমাম ট্যাক্সটা আসতেছে সেটা হচ্ছে অবস্থান ভিত্তিক ন্যূনতম কর, মানে করদাতার অবস্থান অনুযায়ী এই ন্যূনতম করটা অ্যাপ্লিকেবল হয়। আর দেখেন এই পার্টিকুলার ন্যূনতম করটা মানে যেটা হচ্ছে অবস্থান ভিত্তিক, এটা শুধুমাত্র ব্যক্তি শ্রেণীর করদাতাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। এটা অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র কার ক্ষেত্রে? ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে। এই ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে যেটা বলা আছে মূলত এরিয়া ওয়াইজ আপনার ন্যূনতম কর দেওয়া আছে। আমি যদি এটা আপনাকে দেখানোর চেষ্টা করি, দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবস্থিত যেসব করদাতা আছেন তাদের জন্য ন্যূনতম করের পরিমাণ হচ্ছে 5,000 টাকা। আর অন্যান্য সিটি কর্পোরেশনাল এলাকায় অবস্থিত করদাতাদের ক্ষেত্রে ন্যূনতম করের পরিমাণ হচ্ছে 4,000 টাকা। এর বাইরে অর্থাৎ এই সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে অন্যান্য করদাতাদের ক্ষেত্রে এটার পরিমাণ হচ্ছে 3,000 টাকা। এই ন্যূনতম করের পরিমাণ হচ্ছে অ্যাজ পার ফাইন্যান্স অ্যাক্ট 2024 অনুসারে। এখন দেখেন এখানে ফাইন্যান্স অ্যাক্ট 2024-এ কোনো ধরনের চেঞ্জেস আমরা দেখিনি, অর্থাৎ আগের বছর যেরকম ছিল মিনিমাম ট্যাক্স এই বছর সেমই আছে, এখানে কোনো ধরনের চেঞ্জেস হয় নাই। অবস্থান ভিত্তিক ন্যূনতম করটাকে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, সে আপনি কোথাও চাকরি করেন, চাকরি করে আপনি টোটালি সারা বছরব্যাপী 5,10,000 টাকা আপনি ইনকাম করেছেন। এই 5,10,000 টাকা হচ্ছে আপনার টোটাল ইনকাম, অর্থাৎ এই 5,10,000 টাকার মধ্যে কি আছে? বেসিক স্যালারি আছে, হাউস রেন্ট আছে, কনভেন্স আছে, মেডিকেল আছে, বা অন্যান্য বা ফেস্টিভ্যাল বোনাস বা অন্যান্য অনেক এলিমেন্টস আছে। সব কিছু মিলে আপনার ইয়ারলি ইনকাম কত টাকা? 5,10,000 টাকা। এই দেখেন এই 5,10,000 টাকা হচ্ছে আপনার টোটাল স্যালারি ইনকাম। এখান থেকে আমরা এক্সেম্পটেড ইনকামটা মাইনাস করতে পারবো। কেন মাইনাস করতে পারবো? আপনারা অনেকে হয়তো বা জানেন আমাদের দেশে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 6ষ্ঠ তফসিলের অংশ 1-এর দফা 27 অনুসারে স্যালারি আয়ের ক্ষেত্রে অর্থাৎ বেতন খাতে আয়ের ক্ষেত্রে আপনার মোট আয়ের মানে মোট বেতন খাতে যে আয় তার 1/3 অথবা 4,50,000 হুইচ এভার ইজ লোয়ার, এটা এক্সেম্পটেড হয়। তাহলে এখান থেকে যদি আমরা ওই এক্সেম্পটেডটা মাইনাস করি, দেখেন 1/3 হচ্ছে 1,70,000 টাকা হয়। যেহেতু 1,70,000 টাকা 4,50,000 টাকার কম, তো সো এটা হচ্ছে 1,70,000 টাকা এক্সেমশন বাদ দেওয়ার পরে দেখেন 3,40,000 টাকা হচ্ছে একটা ব্যক্তির করযোগ্য আয় অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম। তাহলে দেখেন এই করযোগ্য আয় যেহেতু 3,40,000 টাকা অর্থাৎ 3,50,000 টাকার কম, তাহলে তাকে কোনো ধরনের মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে না। তার মানে আমি এখানে এই উদাহরণটা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করতেছি মিনিমাম ট্যাক্স তখনই অ্যাপ্লিকেবল হয় যদি কারো আয় করমুক্ত সীমার অতিরিক্ত হয়। আর আমাদের কর বর্ষ 2024-25 সাল অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালের জন্য করমুক্ত আয় হচ্ছে 3,50,000 টাকা। তো কারো করযোগ্য আয় যদি 3,50,000 টাকার উপরে হয় তখনই হচ্ছে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়, আদারওয়াইজ মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে না। কারণ আমাদের অনেক সময় অনেকের কনফিউশন থাকে যে আমি মনে হয় ট্যাক্স রিটার্ন দিলেই আমাকে কিন্তু মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে। ব্যাপারটা আসলে এরকম না। মেইন কনসেপ্ট হচ্ছে আপনার আয় যদি করমুক্ত আয় মানে আপনার মানে
করযোগ্য আয় যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে অর্থাৎ 3,50,000 টাকার অতিরিক্ত হয় তখনই আপনার মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে। এটা হচ্ছে একদম মেল এসএসসির ক্ষেত্রে, মানে পুরুষ করদাতার ক্ষেত্রে আমরা বলতে পারি, কারণ ফিমেল বা মহিলা করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমাটা হচ্ছে 4 লাখ টাকা, যেটা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে এটা 4 লাখ টাকা, মানে সিনিয়র সিটিজেন বলতে 65 বছরের উপরে যেসব করদাতা আছেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে 4 লাখ টাকা। তাহলে আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমরা আরও কিছু চলেন এক্সাম্পল দেখি যে এই মিনিমাম ট্যাক্স নিয়ে, মানে লোকেশন ওয়াইজ যে মিনিমাম ট্যাক্স এটা নিয়ে। আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, দেখেন এখানে একটা স্যালারিড পার্সনের সারা বছরব্যাপী স্যালারি দেয়া আছে, অর্থাৎ সে এই কোথাও চাকরি করে সারা বছরব্যাপী এই পরিমাণ স্যালারি পেয়েছে। দেখেন এখানে স্যালারি কম্পোনেন্টগুলো যদি আমরা দেখি, এখানে বেসিক স্যালারি আছে 2,40,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস আছে 60,000 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 1,44,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 28,800 টাকা, আর কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 25,000 টাকা। টোটাল সর্বসাকুল্যে তার স্যালারি হচ্ছে 4,97,800 টাকা। এই ক্ষেত্রে তার আসলে মিনিমাম ট্যাক্স দেয়া লাগবে কিনা চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা যদি সলিউশন করার চেষ্টা করি, আমরা সলিউশনটা করতেছি সে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হিসেবে তার ইনকাম। এখন আমরা এটাকে লিঙ্ক করে দিই, হ্যাঁ, যেহেতু এক্সেল স্যালারি। সো কনভেন্স অ্যালাউন্স পর্যন্ত লিঙ্ক হয়ে গেছে। আমি অ্যামাউন্টটা নিয়ে আসতেছি বেসিক 2,40,000। ওকে, সো ফাইন। এখানে আমি যদি সামেশনটা টানার চেষ্টা করি, দেখেন 4,97,800, 4,97,800, পারফেক্ট। সো আমাদের টোটাল ইনকামটা ডিটারমাইন করা হয়ে গেছে। এখন আমি যদি বলি এটা হচ্ছে তার টোটাল, হ্যাঁ, এটা হচ্ছে টোটাল, এখানে হচ্ছে তার টোটালটা। এখন এখান থেকে আমরা কি করব, আমরা লেস করব। লেস হচ্ছে এক্সেমটেড ইনকামটা আমরা লেস করব। কেন, হ্যাঁ বলতেছি একটু। এক্সেমটেড ইনকামটা আমরা মাইনাস করতেছি। এক্সেমটেড ইনকামটা কি আপনারা জানেন, আমরা যারা স্যালারাইড পার্সন আছে, মানে প্রাইভেট অর্গানাইজেশনে আমরা যারা চাকরি করি, আমাদের টোটাল যে বেতন পাই আমরা, অর্থাৎ বেতনের আয়, ওই বেতনের আয়ের 1/3 অথবা 4,50,000, হুইচ এভার ইজ লোয়ার, এটা হচ্ছে এক্সেমটেড ইনকাম। এটা কোথায় বলা আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 6ষ্ঠ তফসিলের অংশ 1-এর দফা 27-এ বলা আছে। অর্থাৎ আপনার 1/3 অফ স্যালারি ইনকাম, হ্যাঁ, সো 1/3 অফ স্যালারি ইনকাম বা এমপ্লয়মেন্ট ইনকাম, আমরা এমপ্লয়মেন্ট ইনকামও লিখতে পারি, কারণ এটাকে এখন নতুন এনে আসলে এমপ্লয়মেন্ট বলা হয়। এমপ্লয়মেন্ট ইনকাম অর টাকা 4,50,000, রাইট, হুইচ এভার ইজ লোয়ার। যে জিনিসটা লোয়ার সেটাই হচ্ছে, মানে এই দুইটার মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, এটা হচ্ছে ট্যাক্স এক্সেমটেড ইনকাম। এটা কাদের জন্য, এটা হচ্ছে আমরা যারা স্যালারিড পার্সন আছি, হ্যাঁ, প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। সো আমি যদি টোটালটা দেখি, টোটালটা হচ্ছে কত, টোটালটা হচ্ছে 4,97,000 টাকা। এখান থেকে আমি যদি একটা সূত্র দিই, মিনিমাম, দেখেন এটা ডিভাইডেড বাই 3, 4,50,000, রাইট। সো এই যে আমার বের হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে এটা মাইনাস করলে, অর্থাৎ 1,65,933 টাকা হচ্ছে এক্সেমটেড ইনকাম। এখান থেকে আমরা যদি মানে 4,97,000 থেকে এক্সেমটেড ইনকামটা মাইনাস করি, দেখেন 3,31,866 টাকা। এই 3,31,866 টাকা, এটাই হচ্ছে মূলত আমাদের ইনকাম, মানে ট্যাক্সেবল ইনকাম, রাইট। এটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। সো এখন এটাকে যদি আমরা স্ল্যাব করি, কারণ এটা হচ্ছে 3,31,866 টাকা। দেখেন আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, বর্তমানে মানে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25-এর জন্য ট্যাক্স ফ্রি লিমিট হচ্ছে 3,50,000 টাকা, অর্থাৎ 3,50,000 টাকার উপর আপনাকে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না। তো যেহেতু 3,50,000 টাকার কম, মানে দেখেন এখানে মোটাই কিন্তু 3,50,000 টাকার কম, তাহলে দেখেন এক্ষেত্রে তার কোনো ধরনের মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে না। তার মানে এই যে এক্সাম্পলটা, এটার যে টেক হোম মেসেজ যদি আমি বলি, বা কোন মেসেজটা আমি দেওয়ার আপনাকে চেষ্টা করেছি, সেটা হচ্ছে আপনার যদি মোটায় মানে ট্যাক্সেবল ইনকামটা 3,50,000 টাকার অতিরিক্ত না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম ট্যাক্স দেওয়াও লাগবে না। যেমন এখানে দেখেন 4,97,800 টাকা যদিও তার মোটায়, বাট এখান থেকে যখন আমরা এক্সেমটেড ইনকামটা মাইনাস করেছি, তখন আমরা দেখেছি যে তার ট্যাক্সেবল ইনকামটা 3,50,000 টাকার কম, সো তাকে মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে না। আরেকটা কথা, আমরা বারবার 3,50,000 বলতেছি, এই 3,50,000 টাকা পুরুষ করদাতার ক্ষেত্রে, কিন্তু মহিলা করদাতার ক্ষেত্রে এটা কিন্তু 4,00,000 টাকা হয়ে যাবে, বা সিনিয়র সিটিজেন 65 বছরের উপরের করদাতাদের ক্ষেত্রে এটা কিন্তু 4,00,000 টাকা। এই 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 যে স্ল্যাবটা, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।
সো আমাদের দ্বিতীয় যে উদাহরণটা এখানে দেখেন এটাও স্যালারাইড পার্সনের জন্য। আপনি যদি স্যালারির হেডগুলো দেখেন তার বেসিক স্যালারি হচ্ছে 3,40,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে 56,667 টাকা, তার হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 2,04,000 টাকা, তার মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 40,800 টাকা এবং তার কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 25,000 টাকা। এই লোকের যদি আমরা বের করার চেষ্টা করি, দেখেন অলমোস্ট সিমিলার প্রসেস, তো এই জন্য আমি আগে থেকেই করে রেখেছি, টাইমটা নষ্ট করলাম না। এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা টোটাল 6,66,000 আসছে, সেখান থেকে আমরা ওই যে 1/3 অথবা 4,50,000 টাকা হুইচ এভার ইজ লোয়ার, তো আমরা দেখেছি 1/3টাই লোয়ার, 1/3 হচ্ছে 2,22,156 টাকায়। এটা মাইনাস করার পর আমরা দেখতেছি 4,44,311 টাকা আসছে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো এই 4,44,311 টাকা যেটা হচ্ছে করযোগ্য আয়, এটা যেহেতু 3,50,000 টাকার উপরে, সো আমরা প্রথম 3,50,000 টাকার উপরে আমাকে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না, সেটা হচ্ছে 0%। পরবর্তী যে অ্যামাউন্ট অর্থাৎ 4,44,311 থেকে আমি মাইনাস করতেছি 3,50,000 টাকা, মাইনাস করে যে অ্যামাউন্টটা পেয়েছি 94,311 টাকা, সেটার উপর 5% করে আমরা দেখতেছি যে 4,716 টাকা আসছে তার ট্যাক্স পেইবল। তাহলে দেখেন এখানে ট্যাক্স পেইবল আসছে 4,716 টাকা। এখন দেখেন এই করদাতা যার হাইপোথেটিক্যাল এই যে করদাতা, তার যদি আবাসস্থল মানে তার যদি মানে ব্যবসায়িক জায়গা বা তার যদি অবস্থানটা যদি ঢাকা বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হয়ে থাকে, তাহলে তার জন্য মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে 5,000 টাকা, তখন তাকে 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে। তার মানে মেসেজটা হচ্ছে কি, আপনি এরকম স্ল্যাব করার পরে যদি দেখেন যে অ্যাপ্লিকেবল মিনিমাম ট্যাক্স থেকে কম ট্যাক্স আসে, যেমন আমাদের এই উদাহরণের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি, ধরেন যে সে হচ্ছে ঢাকার বাড্ডায় সে বসবাস করে, তাহলে এই ক্ষেত্রে দেখেন তার 5,000 টাকার কম যেহেতু আসছে, তাহলে তাকে অবশ্যই মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে। এটি হচ্ছে মূলত কোশ্চেন 2 এর টেক হোম মেসেজ। সো আমরা যদি এক্সাম্পল 3 দেখি, এটাও স্যালারিড পার্সনের ইনকাম। এখানে দেখেন ফাইলটা আরেকটু বড়, মানে এখানে আমরা দেখতেছি যে 9,54,467 টাকা ওনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হয়েছে, যেখানে তার বেসিক স্যালারি হচ্ছে 4,90,000, ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে 81,667, হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 2,45,000, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 58,800, তার কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 30,000 এবং তার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 49,000। এই হচ্ছে তার টোটাল 9,54,467 টাকা টোটাল ইনকাম একটা বছর ব্যাপী। তাহলে এখন চলেন আমরা এটা একটু সলিউশন করার চেষ্টা করি। সো দেখেন এটা যেহেতু স্যালারি রিলেটেড, আমি কিছু অংশ আগেই করে রেখেছি টাইম সেভ করার জন্য। স্যালারি ইনকাম দেখেন টোটাল 9,54,000 টাকা আসছে, রাইট। সো এটার আবার 1/3 বের করেছি, 1/3 অথবা 4,50,000 হুইচ এভার ইজ লোয়ার, তো আমরা দেখতেছি যে 1/3 হচ্ছে 3,18,156 টাকা। তাহলে 9,54,467 টাকা থেকে আমরা যদি 3,18,156 টাকা মাইনাস করি, তাহলে 6,36,311 টাকা হচ্ছে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম। তাহলে এই 6,36,311 টাকার এখন আমরা স্ল্যাব করব। তো স্ল্যাবের ক্ষেত্রে যেটা আপনারা জানেন, প্রথমে 3.5 লাখ টাকার উপরে আমার শূন্য, এই যে 3.5 লাখ টাকার উপরে ট্যাক্সের রেট হচ্ছে 0%, পরবর্তী 1 লাখ টাকার উপরে 5% এবং পরবর্তী 4 লাখ টাকার উপরে হচ্ছে আপনার 10%। কিন্তু পরবর্তী 4 লাখ পর্যন্ত আমাদের যাওয়ার দরকার হচ্ছে না, কারণ আমরা 3.5 লাখ এবং 1 লাখ এই দুইটা ক্যাটাগরি ফুল করার পরে আমরা দেখতেছি 1,86,311 টাকা ওনার বাকি থাকে। এই 1,86,311 টাকার উপরে 10% করে ওনার টোটাল 18,631 টাকা হয় 10% রেটে। তো আমরা যদি টোটাল দেখি, দেখেন এই 6,36,311 টাকার উপরে ওনার 23,631 টাকা ওনার কি আসছে, টোটাল ট্যাক্স আসছে। তাহলে দেখেন এতটুকু পর্যন্ত হইলে কিন্তু মিনিমাম ট্যাক্সের কিছুই নেই, এটা আমরা আগের এক্সাম্পলও দেখে আসছি। এখন পরবর্তী এক্সাম্পলটা কি, মানে বা এরপরে এই এক্সাম্পলে এক্সটেনশনটা কি, এই এক্সাম্পলে কি আছে, তার কিছু ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবে। চলেন এখন আবার আমরা কোশ্চেনে যাই। তো কোশ্চেনে এসে আমরা যেটা দেখতেছি তার কিছু ইনভেস্টমেন্ট ডিটেলস আছে, সেটা কি, মানে এখানে দেখেন তার শি অলসো কন্ট্রিবিউটেড দ্য সেম অ্যামাউন্ট টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ তার এমপ্লয়ার যে পরিমাণ অ্যামাউন্ট দান করেছে সে নিজেও সে পরিমাণ অ্যামাউন্ট দান করেছে, অর্থাৎ 49,000 টাকা। এখানে দেখেন তার এমপ্লয়ার 49,000 টাকা দান করেছিল এবং উনিও 49,000 টাকা দান করেছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে, এবং উনি সঞ্চয়পত্র কিনেছে 1 লাখ টাকার এবং উনি লিস্টেড কোম্পানির শেয়ার কিনেছে 1,15,000 টাকার। এই হচ্ছে ওনার ইনভেস্টমেন্ট ডিটেলস। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট অর্থাৎ বিনিয়োগ কর রেয়াত বের করব, যেটা সেকশন 78 অনুসারে আসে। আমরা যদি বিনিয়োগ কর রেয়াত করার চেষ্টা করি, দেখেন বিনিয়োগ কর রেয়াতের 3টা সূত্র দেওয়া আছে। আমরা অলরেডি এটা নিয়ে একটা ভিডিও করেছি, পার্সোনাল ইনকাম ট্যাক্স রিলেটেড 2টা ভিডিও আছে টিল নাও, আপনি চাইলে ওই 2টা ভিডিও দেখে নিতে পারেন। সো এই যে বিনিয়োগ কর রেয়াত, এখানে 3টা ক্যাটাগরি হয়, মানে 3টার মধ্যে লোয়ার হয়। প্রথমটা হচ্ছে 3% অফ টোটাল ইনকাম, দেন হচ্ছে 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এবং 10 লাখ টাকা, হুইচ এভার ইজ লোয়ার। এটা মূলত ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হিসেবে আমরা ক্লেম করতে পারি। তাহলে দেখেন এখানে 3% অফ টোটাল ইনকাম যদি বলি, আমার টোটাল ইনকামটা ছিল হচ্ছে এই যে
36,311 টাকা। এটার উপর যদি আমি 3% বের করেছি 19,089 টাকা। এরপরে দেখেন আমার যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট তার উপর 15% আমার বের করা লাগবে। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের কথা যদি বলি, আমার শেয়ার পারচেস ছিল। শেয়ার পারচেস আমরা জানি ট্যাক্স পারপাস অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হিসেবে এটা ট্রিট হয়। এটা হচ্ছে 1,15,000 টাকা। সঞ্চয়পত্র একই রকমভাবে এটাও অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট, সেটা কিনেছিলেন উনি 1,00,000 টাকা। আর কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে বোথ কন্ট্রিবিউশন অর্থাৎ কনসিডার করা হয়, অর্থাৎ আমার এবং আমার নিয়োগকর্তার, অর্থাৎ এমপ্লয়ি এবং তার নিয়োগকর্তার বোথ কন্ট্রিবিউশন আসে। সো এক্ষেত্রে আমরা 49,000 করে দুইটা, অর্থাৎ 49,000 ইন্টু 2 98,000 টাকা হয়। টোটাল আমরা দেখতেছি 3,13,000 টাকা হচ্ছে ওনার অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট। এই অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট 3,13,000 টাকার 15% হচ্ছে 46,950 টাকা হয়। আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 লাখ টাকা। তাহলে আমি একটু আগে যেটা বলেছি, এখানে মূলত তিনটা ক্যাটাগরি। 3% অফ টোটাল ইনকাম, যেটা হচ্ছে আমার 19,000 টাকা। এরপর হচ্ছে 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে 46,950 টাকা। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট 10 লাখ টাকা। এই তিনটের মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, তাহলে হুইচ এভার ইজ লোয়ার হচ্ছে 19,000 টাকা। এই 19,000 টাকাই হচ্ছে মূলত আমার ট্যাক্স রিবেট। এখন দেখেন আমার টোটাল মানে ট্যাক্স ছিল অ্যাজ পার আমার স্ল্যাব ছিল হচ্ছে 23,631 টাকা। সেখান থেকে 19,000 টাকা ট্যাক্স রিবেট মাইনাস করার পরে দেখেন 4,542 টাকা আসছে। তাহলে দেখেন এই 4,542 টাকা, এটা কিন্তু 5,000 টাকার কম। তাহলে দেখেন এই লোক যদি ঢাকা বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকে, তাহলে কিন্তু তার মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে কত? 5,000 টাকা। অর্থাৎ এখান থেকে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে বিনিয়োগ কর রেয়াত বাদ দেওয়ার পরেও যদি আপনার 5,000 টাকার কম হয় বা 4,000 টাকার কম হয় বা 3,000 টাকার কম হয় রেসপেক্টিভ এরিয়া অনুযায়ী, তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্সের দেওয়া লাগবে। যেমন আমরা আমাদের এই উদাহরণের ক্ষেত্রে দেখেছি, আমাদের যে স্ল্যাব অনুসারে 23,631 টাকা যে টোটাল ট্যাক্স লাইবিলিটি ছিল বা গ্রস ট্যাক্স লাইবিলিটি ছিল, সেখান থেকে আমরা বিনিয়োগ কর রেয়াত 19,089 টাকা মাইনাস করার পরে দেখেছি 4,542 টাকা আমার ট্যাক্স পেয়েবল আসছে। কিন্তু আমার ট্যাক্স পেয়েবল হবে 5,000 টাকা। ধরে নিয়েছি সে ঢাকা বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দা, এই জন্য। আশা করি এতক্ষণ যে উদাহরণগুলো আলোচনা করলাম, অন্তত এই অবস্থান ভিত্তিক মিনিমাম ট্যাক্স নিয়ে আপনার আইডিয়াটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটা খুবই বেসিক লেভেলের আলোচনা, বাট আই হোপ যে এটা আপনার জন্য উপকার হবে। এখন দেখেন আমি যে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, এগুলো যদি আমি পয়েন্ট আকারে বলার চেষ্টা করি, দেখেন একজন করদাতা রায় যে কোনো স্থানে অর্জিত হোক না কেন, তিনি যেখানে অবস্থান করবেন তার সেই অবস্থানের ভিত্তিতে তার ন্যূনতম করের হার নির্ধারিত হবে। দিস ইজ নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, কোনো করদাতা একই কর বর্ষে একাধিক স্থানে অবস্থান করলে যে স্থানে তিনি সর্বাধিককাল অবস্থান করেছেন সে অবস্থানকালের জন্য প্রযোজ্য ন্যূনতম কর তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা কেন আমি আলোচনা করতেছি, দেখেন আমাদের অনেকেরই এই রিলেটেড কোশ্চেন থাকে। আপনি এই পয়েন্টগুলো থেকে তার অ্যান্সারটা পেয়ে যাবেন। যেমন দেখেন একই করদাতা, সেকেন্ড যে পয়েন্টটা, কোনো করদাতা একই বর্ষে একাধিক স্থানে থাকতে পারে। ক্ষেত্রে বলা হচ্ছে যে উনি সর্বাধিককাল যে জায়গাটাতে ছিলেন ওই জায়গা অনুসারে ওনার ন্যূনতম কর হবে। সে উনি ধরেন যে সাপোজ 100 দিন ছিল ঢাকাতে, আর ধরেন যে উনি 200 দিন ছিল হচ্ছে আপনার গাজীপুর সিটি কর্পোরেশনে, সেক্ষেত্রে ওনার ওই 4,000 টাকার মিনিমাম ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে। থার্ড পয়েন্টটা হচ্ছে দেখেন ব্যবসা আয়ের ক্ষেত্রে, যার হচ্ছে ধরেন যে কোনো একজন ইন্ডিভিজুয়াল তার হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস আছে, তাহলে বলা হচ্ছে যে তার ব্যবসায়ের মুখ্য জায়গা মানে মেইন অফিসটা বা হেড অফিসটা যে জায়গায়, ওইটাই হচ্ছে মূলত তার আবাসস্থল। দেখেন এতক্ষণ ধরে এই যে তিনটা পয়েন্ট বা আরও কিছু পয়েন্ট আলোচনা করবো, এগুলো কিন্তু আসলে আমার বলা না, এগুলো হচ্ছে আয়কর নির্দেশিকায় দেওয়া আছে। এনবিআর কর্তৃক যে আয়কর নির্দেশিকাটা প্রকাশ পেয়েছে, সেখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 56 এবং 57 নাম্বার পৃষ্ঠায় এটা দেওয়া আছে। সো আপনি চাইলে এই আয়কর নির্দেশিকাটা ডাউনলোড করে পড়তে পারেন। আর অলরেডি তো আমি বলেছি ভিডিওর শুরুতে, আপনি আমার ওয়েবসাইটেও কিন্তু আয়কর নির্দেশিকাটা পেয়ে যাবেন। আপনি যে কোনো সময় এখান থেকে পড়ে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। আমরা যদি পরের পয়েন্টটাতে যাই, দেখেন পরের পয়েন্ট হচ্ছে একজন চাকরিজীবী করদাতা আয় বর্ষে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিককাল কর্মরত ছিলেন ন্যূনতম করের জন্য ওই স্থানটাই বিবেচনা করা হবে। তাহলে দেখেন আমরা অনেকেই কিন্তু চাকরি চেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে সেটাও কিন্তু বলা আছে। এরপর হচ্ছে করদাতা অনিবাসী হলে, অনিবাসী বলতে সে হচ্ছে নন রেসিডেন্ট হলে, তাহলে উনি যে বাংলাদেশে যে ঠিকানাটা ব্যবহার করছে ওই অনুসারে ওনার ন্যূনতম কর হবে। এরপরটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে মূলত যদি আপনার করমুক্ত সীমার ঊর্ধ্বে আয় থাকে তাহলে আপনার ন্যূনতম কর প্রযোজ্য হবে, বা ওই যে বিনিয়োগ কর রেয়াত বাদ দেওয়ার পরে যদি আপনার কি থাকে, আপনার ন্যূনতম কর অপেক্ষা কম হয়, তাহলে আপনার কিন্তু ন্যূনতম কর দেওয়া লাগবে, যেটা আমরা উদাহরণ 3-এ অলরেডি আমরা আলোচনা করেছি। এই উদাহরণ 3-এর মেসেজটা মূলত এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন আয়কর নির্দেশিকা থেকে, বা আমার ভিডিওতেও ডিটেলস আলোচনা করেছি, আপনি একটু মনে রাখলেই হবে।